প্রিয়তা এতদিন ডাক্তার শফিকুল রহমানের অবজারভেশনে ছিল। দুজন অভিজ্ঞতাপূর্ণ সম্পূর্ণ সিস্টার প্রিয়তার সাথেই দিয়েছিল শফিকুল। এতদিন নিবিড়ের রুমটা যেন হসপিটালের আইসিইউ রুম ছিল। প্রিয়তার জ্ঞান ফেরার পর থেকে সব আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। মোশাররফ হোসেন আর শফিকুল রহমান নিচে বসে কথা বলছেন, আর নিবিড় এখনো বিস্ময়কর চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে, আর মনে মনে হাজারো প্রশ্ন মোকাবেলা করছে নিজের সাথেই নিজে। প্রিয়তা কথা বলতে পারলে যখন পেটের বাচ্চার কথা জিজ্ঞেস করবে, তখন যখন রিশাদকে মুক্ত হয়ে ঘুরে বেড়াতে দেখবে নিজের চোখের সামনে, তখন কিভাবে সামলাবো আমি তাকে? জ্ঞান আসার পর থেকে প্রিয়তা এখনো ভালো করে চোখ খুলেনি। চোখ খুলে যখন একটার পর একটা প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? সালমা বেগম দাদি এসে পাশে দাঁড়াতে নিবিড় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রিশাদের সাথে চোখাচোখি হতে নিবিড় কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে নিচে চলে গেল। শফিকুল রহমান আর মোশাররফ হোসেন কফি আর হালকা নাস্তা করেছেন। নিবিড় শফিকুল রহমানের সামনাসামনি বসে, ও তো এখনো চোখ খুলেনি আঙ্কেল। শফিকুল মুচকি হেসে, সকালে মাত্র জ্ঞান ফিরল, তুমি এখনই এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? নিবিড় দুই হাত দিয়ে নিজের মুখ মুছে, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন, জীবনে অনেক কিছু হারিয়েছি, শুধু এই একটাই মানুষ যাকে আমি হারাতে চাই না। মোশাররফ হোসেন ছেলের কথা শুনে মিটমিট করে হাসছে। তার মানে নিবিড় এতদিন প্রিয়তার ব্যাপার নিয়ে সবার সাথে অভিনয় করেছিল, নাকি এখন করছে ডাক্তারের সামনে? কিন্তু এই চোখ দুটো মুখ তো মিথ্যা বলছে না। নিবিড় তো কারণ ছাড়া কথা বলেও না। মোশাররফ হোসেনকে অবাক করে দিয়ে নিবিড় ডাক্তারকে বলল, আমার ডাক্তার শারমিনের সাথে কথা হয়েছে বাচ্চাটার ব্যাপারে। গ্রেট, সেদিনও ছিল। হ্যাঁ, সেজন্যই ওনাকে আসতে বলেছি। প্রিয়তা সুস্থ হলে উনি বলেছেন সন্ধ্যায় আসবেন। তাহলে খুব ভালোই হয়। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আর হ্যাঁ, ও কথা বললে সাথে সাথে আমাকে কনফার্ম করবেন, কারণ মাঝে মাঝে এইসব রুগী জ্ঞান ফেরার পর মেমোরি লস কিংবা অন্য কোনো সাইড এফেক্ট করে। আপনারা আগে দেখবেন আপনার রুগী সব কিছু ঠিকঠাক বলে কিনা, নাকি উদ্ভট কথাবার্তা বলে, সেদিকে খেয়াল রাখবেন। এরকম অস্বাভাবিক আচরণ দেখলে আমার সাথে সাথে কনফার্ম করবেন। ডাক্তার কফি শেষ করে উঠে নিবিড়ের সাথে হ্যান্ডশেক করে চলে গেলেন। নিবিড় পায়চারি করছে প্রিয়তার ঘুম ভাঙার অপেক্ষায়। সন্ধ্যা হয়ে এলো। প্রিয়তা সে আগের মতোই শুয়ে আছে, তবে মাঝে মাঝে হাত পা নাড়াচ্ছে। নিবিড় এতে অনেকটা স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেয়েছে, আগে তো তাও ছিল। নিবিড় অপেক্ষা করতে করতে ডাক্তার শারমিন রুমে ঢুকলেন, সাথে জুহিও। মিস্টার নিবিড়, কেমন আছেন? আপনি ভালো করেই জানেন আমি কেমন থাকতে পারি। শারমিন হাসলো, তারপর বলল, সকালে বললেন আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে, এখন তো মনে হচ্ছে ঘুমাচ্ছে। কিন্তু এখনো কারোর সাথে কথা বলেনি। ডাক্তার শফিক কি বলেছেন? নিবিড় মুচকি হাসে, শফিকুর রহমানের যাওয়ার আগে বলে যাওয়া সব কথাই বলে। নিজের বাবাকে নাম ধরে ডাকছেন উনি, মাইন্ড করেন না? শারমিন আবারও হাসলো, কাজের ক্ষেত্রে এমন হয়েই থাকে। আর সবচেয়ে বড় কথা, উনি আমাকে মেয়ে বলে স্বীকার করতে একটুও নারাজ। আচ্ছা, বাদ দিন এসব কথা। প্রিয়তা আস্তে আস্তে চোখ খুলে নিবিড়কে দেখতে পেল, একটা মেয়ের সাথে কথা বলছে। তবে উনি কি ঠিক করেছেন এসব রুগী জ্ঞান ফিরলে অস্বাভাবিক আচরণ করে, হয়তো কাছের মানুষদের চিনতেও অসুবিধা হয়। তার উপর ওনার বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে 24 মাসের ভিতরে গর্ভ অবস্থায় ভ্রূণের মৃত্যুকে মিসক্যারেজ বলে। আর এটা যে কোনো স্বামী স্ত্রীর জন্য হৃদয় বিদারক। এখানে ডাক্তারদের সান্ত্বনা দেওয়ার মধ্যে কিছু থাকে না। আপনি অনেক স্ট্রং, তাই হয়তো নিজেকে সামলিয়েছেন, কিন্তু উনি নিজেকে সামলাতে অনেকটা টাইম লেগে যাবে। আর সে সময় স্ত্রী সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো তার স্বামীর সাপোর্ট, যেটা আপনাকে ওনাকে দিয়ে যেতে হবে। এসব রোগীদের ঔষধের থেকে সাপোর্টটাই বেশি কাছে দেয়, কারণ এরা মানসিকভাবে ভেঙে পড়ে। তখন যদি অবজিটের মানুষটাও খিটখিটে হয়, তাহলে ওরা আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তবে মিস্টার নিবিড়, এসব আমি আপনাকে বলার প্রয়োজন বোধ করি না, কারণ আমার চোখে দেখা আপনি শ্রেষ্ঠ স্বামী, যে নিজের সবটুকু ভালোবাসা তার স্ত্রীকে উজাড় করে দিয়েছে। আপনার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি, পেপার কিংবা ম্যাগাজিনে, সব জায়গায় আমি যেটা বেশি পেয়েছি সেটা হলো আপনি রাগী এবং কঠোর প্রকৃতির লোক। নিবিড় মুচকি হাসে, হয়তো তারা ভুল কিছু লেখেনি। আলবাত লিখেছে, আপনার স্ত্রীর প্রতি
আপনার যে ভালোবাসা আমি দেখেছি সেখানে এসব ভুল। নিবিড় কিছু বলতে গিয়েই প্রিয়তার দিকে নজর পড়লো। প্রিয়তা তার দিকে করুণভাবে নিবু নিবু চোখে তাকিয়েছে। নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তার একটা হাত ধরে, বুড়ি, এই বুড়ি, তোমার কখন ঘুম ভেঙেছে? নিবিড় নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। প্রিয়তা চোখ খুলে কখন তাকিয়েছে, কেন টের পেল না? না জানি ওর কতটা কষ্ট হয়েছে এইভাবে তাকিয়ে থাকতে। জুহি আনন্দে উৎকণ্ঠে সবাইকে ডাকতে সবাই এসে খাটের চারপাশে ঘেরাও করে ফেলেছে। প্রিয়তা সবাইকে ধীরে ধীরে দেখছে। রিশাদের দিকে তাকাতে চোখ পড়তে চোখ বন্ধ করে নিবিড়ের কাছ থেকে হাতটা আস্তে করে সরিয়ে দিল। দাদি এসে প্রিয়তার মাথার পাশে বসে, কেমন লাগতেছে ফিউ? প্রিয়তা কিছু না বলে চোখের পাশ দিয়ে পানির স্রোত বেয়ে নামছে। সালমা বেগম নিজের একটা হাত প্রিয়তার হাতের উপর রেখে, তুই কাঁদছিস কেন মা? তুই যে কত বড় ভাগ্যে নিয়ে জন্মেছিস তুই জানিস? যে স্বামী তার স্ত্রীর জন্য পৃথিবীটাকে পাল্টিয়ে দিতে পারে, তার মতো ভাগ্যবতী কয়েকজন আছে? প্রিয়তা চোখ খুলে নিজে নিজে মাথা উঠিয়ে বসার চেষ্টা করতে নিবিড় ধরে হেলান দিয়ে বসিয়ে দিল। কতদিন পর প্রিয়তা এইভাবে বসতে চেয়েছে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারল না। শরীরের দুর্বলতার কারণে আবার শুয়ে গেল। সালমা বেগম দৌড়ে প্রিয়তার জন্য স্যুপ রান্না করতে গেলেন। এই সময় নরম খাবার দেওয়া উচিত। কতদিন মেয়েটা আমার রান্না খায়নি, আজ তো আর না করতে পারবে না। নিবিড় প্রিয়তার হাত আবারও টেনে নিজের হাতের সাথে ধরতে প্রিয়তা ভয়ে ভয়ে আস্তে করে বলল, আপনি এমন করছেন কেন? আর আমি এখানে কি করছি? আপনারা কারা? কথাটা শুনে নিবিড় বলল, হোয়াট? তুমি আমাকে চিনতে পারছো না? আপনি আমার উপর অযথা রাগ দেখাচ্ছেন কেন? আমি সত্যিই আপনাকে চিনি না। ও মাই গড! নিবিড় এইবার একটু কড়া গলায় বলল, প্রিয়তার ঢামার একটা সীমা থাকা উচিত, আজ তুমি সেটাও অতিক্রম করছো। ডাক্তার শারমিন নিবিড়কে শান্ত হতে বলে, আমি দেখছি মিস্টার নিবিড়, আপনি উঠুন। শারমিন প্রিয়তার কাছে বসে মুচকি হাসে। দাদির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে, ওনাকে চিনতে পারছো? প্রিয়তা মাথা নাড়ালো, সে চিনতে পারছে না। নিবিড়ের দিকে দেখিয়ে, ওনাকেও না? প্রিয়তা আবারও সেম মাথা নাড়ালো। শারমিন উঠে দাঁড়িয়ে, ডাক্তার শফিকুল যা বলে গিয়েছে ওনার সেটাই হয়েছে মিস্টার নিবিড়, যাকে বলে মেমোরি লস। নিবিড় বিশ্বাস করতেই পারছে না শারমিনের কথা। একটু আগে তো ওর তাকানো চোখের পানি দেখে মোটেও তেমন মনে হয়নি। নির্জ্ঞাত নাটক করছে বুড়ি। তুমি যদি থাকো ডালে ডালে, আমি পাতায় পাতায়ও থাকি। ওকে মিসেস শারমিন, ভাগ্যকে মেনে নিতে হবে। ইস মিস্টার নিবিড়, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। তবে আজ থেকে আপনার নতুন করে আরেকটা যুদ্ধ শুরু হলো। নিবিড় কিছু বলল না। প্রিয়তাকে বোঝার চেষ্টা করছে। প্রিয়তা নিচের দিকেই তাকিয়ে আছে অনেকক্ষণ থেকে। শারমিন চলে গেলেন। যাওয়ার সময় কিছু মেডিসিন আর ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। প্রিয়তার উদ্ভট কথাবার্তা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। একটা সময় বেশিরভাগ রিপিট করছে, সেটা হলো, আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। নিবিড় মাহিতকে দিয়ে নূরজাহান বেগমকেও নিয়ে আসলেন, কিন্তু প্রিয়তা নূরজাহান বেগমকে মা বলে স্বীকার করতেই রাজি না। উল্টো সবার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। নিবিড় নিচে এসে সোফায় বসে চিন্তায় মগ্ন হয়ে বসে রইল। প্রিয়তা এইভাবে কতদিন? এই মেয়ে নির্ঘাত ঝড় তুফানের সময় জন্ম নিয়েছিল, না হলে সব সময় একটা না একটা জ্বর ভাগিয়ে ছাড়বে। না দিয়ে দৌড়ে এসে, ভাই তুই গিয়ে তোর বউকে সামলা। কারো কোনো কথা শুনছে না, শুধু পাগলামি করছে, তাও আবার এই অসুস্থ শরীর নিয়ে। নিবিড় তড়িঘড়ি করে উঠে নিজের রুমে গিয়ে দেখে মায়ের বানানো স্যুপ নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গম্ভীর মুখে প্রিয়তার দিকে তাকাতে সালমা বেগম বললেন, তুই ওকে বকিস না, ও এখন স্বাভাবিক অবস্থায় নেই। নিবিড় পকেট থেকে হাত বের করে একটু এগিয়ে নিচে থেকে বাটিটা উঠিয়ে টিয়ের উপর রেখে সালমা বেগমের হাতে ধরিয়ে, সবাই এখন এই রুম থেকে যাও, ওকে আমি দেখে নিচ্ছি। কথাটা শুনে প্রিয়তা ভয় পেয়ে হাত পা গুটিয়ে খাটের এক কোণে বসে আছে। সবাই চলে যেতে নিবিড় প্রিয়তার একদম কাছে এসে বসে টলমল চোখে তাকিয়ে, বুড়ি, আমি তোমার উপর একটু রাগ করব না, খুব খুব ভালোবাসবো তোমায়। প্রিয়তা কথাটা শুনে স্থির হয়ে বসলো। নিবিড় প্রিয়তার স্বাভাবিকভাবে বসতে দেখে, বুড়ি, আমি তো এবার ঠিক বুঝে নিয়েছি তোমার নাটকটা খুব জমাতে চাইছো, তাই না? কথাটা মুখ ফুটে নিবিড় না বলে প্রিয়তার হাত টেনে নিতেই প্রিয়তা হাত ছাড়িয়ে নিয়ে, আপনি আমার হাত ধরছেন কেন? কারণ আমি তোমার হাজবেন্ড, তোমার সব কিছুর অধিকার শুধু আমার। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে ভারী দিয়ে আসুন না।
আপনারা কেন সবাই আমাকে আটকিয়ে রাখছেন? সত্যি তুমি বাড়ি যাবে? প্রিয়তা আবেগী গলায় বলল, ঠিক আছে, তোমায় বাড়ি দিয়ে আসবো, কিন্তু তার আগে তো তোমায় খেতে হবে, সুস্থ হতে হবে, তাই না? প্রিয়তা মাথা নাড়তে শেফালিকে ডেকে আবার স্যুপ আনতে বলে। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে করুণ চোখে। না, আমার বুদ্ধি নাটক করছে না। যদি নাটকই করতো, কোনো কিছুর বায়নাতে হলেও বাচ্চার ব্যাপারটা ঠিক জিজ্ঞেস করে নিত, কিন্তু ও এতটাই উন্মাদ যে নিজের বেবির কথাটাও মনেনি। নিবিড় দীর্ঘশ্বাস ফেলতেই চোখের কোণে থেকে এক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। পরের দিন বিকেলবেলা প্রিয়তা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। কাল রাতে নিবিড় প্রিয়তাকে ঘুম পাড়িয়ে যাওয়ার পর থেকেই প্রিয়তা তাকে দেখেনি। নিবিড় সন্ধ্যায় এসে দেখে প্রিয়তাকে জুহি নিচে নিয়ে বসিয়েছে। জুহি প্রিয়তাকে আগের সব কথা বলছে আর প্রিয়তা খিলখিল করে হাসছে, তবে নিজে থেকে কিছু বলছে না। নিবিড় চুপ করে উপরে উঠে যেতেই লক্ষ্য করলো রিশাদ উপরের করিডোর থেকে প্রিয়তাকে অপলক দৃষ্টিতে দেখছে। নিবিড় উঠে গিয়ে রিশাদের পিছনে দাঁড়িয়ে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর সেটার আরেকটা প্রমাণ তুমি। রিশাদ চমকে পিছনে ফিরে, তুমি? হ্যাঁ, আমি তোমার সামনে দিয়েই উঠে এলাম। তুমি এতটাই মগ্ন ছিলে যে আমাকেই খেয়াল করোনি। বেশ ভালো লেগেছে আমার, তবে এই মনটা যদি অফিসে কাজে দিতে, তাহলে নিবিড় ইসলামের মতো একজন হয়ে যেতে। কথাটা বলে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। তোয়ালেটা কাঁধে ঝুলিয়ে নিচে নেমে আসতে আসতে, জুহি, তোর ভাবি সকাল থেকে খেয়েছে? না ভাইয়া, ভাবি তো কিছু খেতে চায় না। জুহি উঠে গিয়ে নিবিড়ের পাশে দাঁড়িয়ে, জানো ভাবি দুপুরে কি করছে? নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে, কি করেছে? রিশাদ ভাইয়াকে জড়িয়ে ধরেছে। নিবিড় থমকে গিয়ে, হোয়াট? তবে আর বলছে কি? অবশ্য আপু এ নিয়ে বাড়াবাড়ি করেনি। ভাবি যে নিজের ইচ্ছে থেকে করেনি, আপু বোধহয় বুঝেছে। হোয়াট? ওকে জড়িয়ে ধরার কারণ কি? জুহি কিছু বলার আগে প্রিয়তার দিকে খেয়াল করলো নিবিড়। প্রিয়তা এক সিঁড়ি করে উপরে উঠে রিশাদের রুমের দিকে যাচ্ছে। জুহিকে নিবিড় থামিয়ে সেদিকেই তাকিয়ে রইল। প্রিয়তা রিশাদের কাছে গিয়ে নাদিয়াকে দেখিয়ে, তুমি ওই বাজে মেয়েটার সাথে থাকছো কেন? তুমি তো থাকবে আমার সাথে। রিশাদ একবার নাদিয়ার দিকে আর একবার প্রিয়তার দিকে তাকাচ্ছে। নাদিয়া চোখ বন্ধ করে আশ্বাস দিল যাওয়ার জন্য। নিবিড় এবার নিজেই উপরে উঠে এলো। কিছু বলতে যাবে, তখনই নাদিয়া থামিয়ে, ভাই ওকে কিছু বলিস না। মেয়েটা দেখছিস না, কিছুই মনে নেই হয়তো। তুই চিন্তা করছিস কেন? ও যখন রিশাদকে আপনিভাবে ভাবুক না, তবুও সুস্থ থাকুক। রিশাদ তো আর ওকে খেয়ে ফেলছে না, তাই না? রিশাদ, তুমি ওকে ওর রুমে দিয়ে আসো, আর দেখো কিছু খাওয়াতে পারো কিনা। রিশাদ না চাইতেই যেন চাঁদ হাতে পেয়ে গেছে, চোখে মুখে আনন্দের ঝলক। নিবিড় প্রচণ্ড রাগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে সজোরে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর খেয়াল করলো দেওয়ালের আঘাতে নিবিড়ের আঙ্গুলের ফিঠে সামান্য থেতলিয়ে গেছে। রিশাদ রুমে আসতেই প্রিয়তা উঠে খাটে বসে পড়ল। রিশাদ পাশে এসে দাঁড়াতে, বসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সাথে শুধু গল্প করব। বসো বসো। রিশাদ পাশে বসতে, জানো এখানের কেউ ভালো না, শুধু তুমি ছাড়া। তুমি আমাকে একবারও বকা দাওনি। নিবিড় দরজায় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, রাগে যেন তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। অন্য কেউ হলে আজ তার কী অবস্থা করতো নিবিড় নিজেই ভাবতে পারছে না। জুহি এসে নিবিড়ের পাশে দাঁড়াতে, ওর খাবারগুলো নিয়ে আয়। কিন্তু ভাইয়া, ভাবি খাবে বলে মনে হচ্ছে না, তোকে আনতে বলছি, নিয়ে আয়। নিবিড় রুমের ভিতরে এসে, রিশাদ তুমি যাও, ওকে আমি সামলে নিচ্ছি। রিশাদ গম্ভীর হয়ে উঠে দাঁড়াতে প্রিয়তা হাত ধরে টেনে বসিয়ে, না তুমি যাবে না, ও বাজে লোক, আমাকে বকা দেয়, প্লিজ তুমি যেও না। তুমি কত ভালো। হোয়াট? আমি বাজে লোক? প্রিয়তা এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনেক সহ্য করেছি আর না। প্রিয়তার হাত টেনে বসিয়ে, চুপ করে বসো, সারাদিন কিছু খাওনি, এখন চুপ করে খেয়ে নিবে। জুই খাবার ট্রে নিয়ে আসতে, আমি খাবো না। এই কথার সুযোগ নিয়ে রিশাদ বলল, আমি খাইয়ে দিই। নিবিড় রাগান্বিত লাল চোখে রিশাদের দিকে তাকাতেই, আসলেও খাইতে চাইছে না দেখিয়েই বললাম। নিবিড় কিছু বলতে যাবে এমন সময় প্রিয়তা লাফিয়ে উঠে, সত্যি তুমি আমি খাইয়ে দিবে? ঠিক আছে, আমি তোমার হাতেই খাবো। নিবিড় ঝাঁঝালো গম্ভীর গলায় বলল, প্রিয়তা। প্রিয়তা করে কাঁদতে কাঁদতে, আপনি খুব খারাপ, এই জন্যই তো আমি আপনার সঙ্গে থাকতে চাই না।
নিবিড় প্রিয়তাকে বসিয়ে, রিশাদ তুমি এখান থেকে যাও। রিশাদ জ্বলে পুড়ে যাচ্ছে, এত সুন্দর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না। নেক্সট টাইম নিবিড়ের ধমক সে আর শুনবে না। প্রিয়তা এখন থেকে তার, সে যাই বলে তাই শুনে। সারা জীবন এভাবে থাকলে তো কথাই নেই। যেই করেই হোক সময় বুঝে ওকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই রিশাদ নাদিয়ার সাথে ধাক্কা লেগে, কি ব্যাপার, অন্যমনস্ক হয়ে কী ভাবছ? কই কই কিছু না তো, মাত্র তো দেখলাম প্রিয়তার কথা। তুমি চিন্তা করো না ওকে নিয়ে, নিবিড় দেখবে সব ঠিক করে নেবে। আমার ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে। প্লিজ রিশাদ, তুমি প্রিয়তার ব্যবহারে কিছু মনে করো না। মেয়েটা তো অসুস্থ, তাই হয়তো তোমার সাথে এমন করছে। আরে না না, কিছু মনে করার কি আছে, শুধু আমার নাদু বুঝলেই হলো। নিবিড় দরজা লাগিয়ে এসে প্রিয়তাকে নিজের সামনে বসিয়ে, তুমি এসব শুরু করেছোটা কি? যার জন্য এত কিছু, তুমি তার সাথেই কিনা? রাবিশ কোথাকার। এখানে কান্নার কি আছে? আপনি আমায় বকছেন কেন? যত ঝামেলা বাজিয়ে রাখবে তার উপর ওনাকে কিছু বলাও যাবে না। অনেক ভালো কাজ করেছেন ওকে জড়িয়ে ধরে। এখন খেয়ে নাও। না আমি খাবো না, আমি ওর হাতে খাবো। এখনই মাইর খাবা? আবার শুরু করছো? এখন কিন্তু আমার রাগ কন্ট্রোল করতে আর পারবো না। ইচ্ছে প্লিজ খেয়ে নাও। তোমার জন্য এতদিন অফিস মিটিং সব বাদ দিয়েছিলাম। আজ সারাদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। প্লিজ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি একটু রেস্ট নেব। কথাটা বলতেই প্রিয়তা হা করে বসে আছে। প্রিয়তাকে হা করতে দেখে নিবিড় মুচকি আসে, আমি তো হাত দিয়ে খাওয়াতে পারবো না, চামচ দিয়ে খাইয়ে দেই। প্রিয়তা তাকিয়ে দেখলো আঙ্গুলের ফিটগুলো থেতলি আছে। দেয়ালে জোরে কুশি দেওয়ার কারণেই এই অবস্থা হয়েছে। নিবিড় রাগলে কখনোই নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। নিবিড় একটু ভাত মুখে দিতেই প্রিয়তার চোখ যেন টলমল করছে, এই বুঝি পড়ে যাবে। কিন্তু নিজেকে সামলিয়ে নিল, লুকিয়ে নিল নিজের চোখে আসা পানি। নিবিড় প্রিয়তাকে খাইয়ে প্লেটগুলো গুছিয়ে রাখতে রাখতে, এতক্ষণ তো খাবে না বলেছিলে, এখন তো সব খেয়ে নিলে, তাহলে পেটে ক্ষুধা রেখে মুখে না না বলার কারণ কি বুড়ি? প্রিয়তা কিছু বলল না, চুপ করে বসে রইল। নিবিড় এসে খাটে বসে, তুমি এক কাজ করো, জুহির কাছে গিয়ে গল্প করতে পারো। ওর এখন পরীক্ষা শেষ, তার মাঝে আমি একটু রেস্ট নিয়ে নিই। অফিসের অনেকগুলো ফাইল জমা পড়ে গেছে। অবশ্য তোমাকে এখন এসব বললেও তো বুঝবে না। আমি জুহিকে ডেকে দিচ্ছি। নিবিড় জুহিকে ডাকতে প্রিয়তা বলল, আমি ওর কাছে যাব না। কেন? আমি এখানে থাকবো। আমি তো ঘুমাবো, তুমি কতক্ষণ একা একা বসে থাকবা? কথাটা বলে নিবিড় উঠে দাঁড়াতে প্রিয়তা শুয়ে, আমি ঘুমাবো। তাহলে মেডিসিন খেয়েই ঘুমাও। প্রিয়তা ঘুমাচ্ছে, নিবিড় শুয়ে থাকলেও ঘুম আসছে না। প্রিয়তা রিশাদের সাথে এভাবে মিশতে থাকলে রিশাদ সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবে, কিন্তু ওকে বুঝিয়েই বা লাভ কি, যার দুনিয়ার কোনো কিছুরই জ্ঞান নেই। এখন জ্ঞান ছিল না তখন না কতটা টেনশন ছিল, এখন তার দ্বিগুণ হয়েছে। তবে একদিন থেকে ভালোই হয়েছে, জ্ঞান থাকলে বাচ্চার কথা জিজ্ঞেস করে করে আরও অসুস্থ হয়ে যেত। রাতে সবাই খেতে বসেছে। জুহি নিবিড়কে ডাকতে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে আর প্রিয়তা ঘুমাচ্ছে। ভাইয়া আসবো? এসেই তো পড়েছিস। আসলে আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছিলে, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না দেখে ভাবলাম অফিসের ফেলে রাখা কাজগুলো সেরে নেই। ভাবি তো ঘুমাচ্ছে, রাত উঠে তো তোমাকে ঝালিয়ে ছাড়বে। কথাটা শুনে নিবিড় জুহির দিকে গম্ভীর হয়ে তাকালো আর ভাবলো, আগে এই ধরনের কথাবার্তা বাচ্চাদের জন্য বলতো, আর এখন তার বুড়িকেই বলা হচ্ছে। হয়তো তাদের বাচ্চাটা থাকলেও নিবিড় প্রিয়তাকে ঠিক এইভাবেই বলতো, ওকে ঘুম পাড়িয়েছ কেন, রাতেও ঘুমাবে না, ব্লা ব্লা। ভাই চুপ করে আসো যে, বাবা তোমায় খেতে ডাকছে তো, তুই যা আমি আসছি। নিবিড় নিচে যেতে প্রিয়তা এর মাঝে ঘুম থেকে উঠে নিচে নেমে গেল। রিশাদের পাশে গিয়ে বসে, তুমি কখন আমাকে ফেলে চলে এলে কেন? রিশাদ ধীরে ধীরে বলল, আমি তো আসতে চাইনি, ও বলল দেখেই তো চলে এলাম। ও বলবে তুমি চলে আসবে কেন? আমি বলেছি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আর কখনো হবে না। তাহলে কানে ধরো। রিশাদ এক হাত দিয়ে কানে ধরে, এই তো ধরলাম। না হয়নি, তাহলে দুই হাতে ধরো আর ওইখানটায় গিয়ে দাঁড়াও। কানে ধরে 200 বার তোমায় উঠবস করতে হবে।
এতক্ষণ নিবিড় খাবারের প্লেটের দিকে তাকিয়ে থাকলেও কথাটা শুনে ভালোই লাগছে। মুখে হাত দিয়ে প্রিয়তার দিকে তাকালো। একে একে সবাই অবাক হয়ে তাকিয়ে মিটমিট করে হাসছে। নাদিয়া মন খারাপ করে, প্রিয়তা ওর খুব কষ্ট হবে, তুমি এইটা না দিয়ে অন্য শাস্তি দাও। এই ডাইনি, তুমি চুপ করো, আমি তো ওকে বলছি, তোমার গায়ে লাগছে কেন? প্রিয়তা রিশাদের দিকে তাকিয়ে, দেখো না, ও আমায় বকছে, তুমি কিছু বলবে না? আমি কখন তোমায় বকলাম? ওকে রিশাদ, তুমি 200 বার উঠবস করো। নাদু, কি বলছো? 200 বার? কিচ্ছু হবে না, সামান্য ব্যাপারই তো, না হলেও আরও রেগে যাবে। রিশাদ মনে মনে ভাবলো, যদি কান ধরে রাগ ভাঙানো যায় তাহলে সারা রাত তো আমার কাছেই থাকবে। ভাবতেই ভালো লাগছে। ওকে প্রিয়তা, কান ধরলে তোমার রাগ ভাঙবে? তাহলে আমি ধরবো? সবাই খাওয়া শেষ করে সোফায় বসলো, আর রিশাদ সবার সামনে কান ধরে দাঁড়িয়ে নিবিড় নিজের হাসিটাকে ছাপিয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। এতটা স্বাভাবিকও এখনো আছে কি করে? আর যদি সুস্থ থাকতো তাহলে ওর হাসি কখনোই ছাপিয়ে রাখতে পারতাম না। অকারণে হাসির জন্য আমার বুড়ি সারাক্ষণ বকা খেত আমার কাছে, আর আজ হাসির দৃশ্য সামনে রেখেও কতটা বাচ্চা সুলভ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? উঠবস করো। রিশাদ নিরুপায় হয়ে উঠবস করতে লাগলো। আর জুহি গুনতে 100-এর কাছাকাছি। 100 শেষ করে রিশাদ হাঁপিয়ে উঠেছে। প্রিয়তা, এবার মাফ করে দাও, আর কখনো তোমায় ছেড়ে যাব না। না না, থামলে আরও 100 বার দিতে হবে। কথাটা শুনে রিশাদ না থেমে উঠবস করে 200 বার পুরো করে দফাস করে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়লো। পুরো শরীর এতটাই ব্যথা করছে যে নড়তেও কষ্ট হচ্ছে। নিবিড় শেফালিকে ডেকে কফি দিতে বলল। মোশাররফ হোসেন আর সালমা বেগম মিটমিট করে হাসছে। হাসতে হাসতে নিজেদের রুমে চলে গেল ঘুমাতে। দাদিও স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। তিনি কাল সকাল সকাল বাড়ি চলে যাবেন, তাই আর বসে থাকলেন না, তাড়াতাড়ি ঘুমাবেন বলেই চলে গেলেন। প্রিয়তা গিয়ে রিশাদের পাশে বসে, আর ভুল করো না। রিশাদ হাঁপাতে হাঁপাতে মাথা নেড়ে না বুঝালো। নাদি উঠে এসে, রিশাদ চলো এবার রুমে, তোমার ঘুমাতে হবে তো, আমি পায়ে মলম লাগিয়ে দিব, ব্যথাটা দেখবে অনেক কমে যাবে। নাদু, তুমি যাও, দেখছো না ও আমায় ছাড়া থাকতে পারছে না, ওকে ঘুম পাড়িয়েই যাব। কথাটা শুনে না তুমি ওই রাক্ষসের সাথেই যাও, না হলে আবার কান ধরিয়ে রাখবো। কাল থেকে তুমি আমাকে ঘুম পাড়িও, আজ আমি একা একা ঘুমাতে পারবো না দিয়ে রিশাদকে উঠিয়ে আস্তে আস্তে নিজেদের রুমে নিয়ে গেল। নিবিড় কফি খেয়ে শেষ করে ফিরে তার হাত ধরে টেনে উঠিয়ে, চলো ঘুমাবে, এভাবে ফ্লোরে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি যাব না। কেন? রিশাদের কাছে যাবে? না, আমি সিঁড়ি বেয়ে যাব না, আমি ওই বুড়িটার সাথেই ঘুমাবো। বুড়িটাকে? জুহি এগিয়ে এসে, ভাইয়া, ভাবি মনে হয় দাদির কথাই বলছে। আচ্ছা, এখন চলো। বললাম তো আমি হেঁটে যাব না। নিবিড় কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রিয়তাকে হঠাৎই কোলে তুলে নিব। জুহি মুচকি এসে মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল। আর নিবিড় প্রিয়তাকে কোলে নিয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু চোখ জোড়া প্রিয়তার চোখে আটকিয়ে রেখেছে। প্রিয়তা নিবিড়কে ফলকহীন চোখে দেখছে। রুমের ভিতর আসতে তুমি দেখছি যাতে মাতাল তালে ঠিক কায়দা করে রিশাদকে রুমে পাঠিয়ে আমার সাথে রুমে এলে। আমি পাগল? নামান আমাকে। আমি পাগল না। আরে আমি পাগল কখন বললাম? নামান বলছি। নিবিড় নামিয়ে দিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সব কিছু ভাঙচুর করতে করতে, আমি পাগল? আমাকে পাগল বলা হচ্ছে? সব শেষ করে দেবে। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে প্রিয়তাকে থামিয়ে নিজের বুকের সাথে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে, এমন করে না বুড়ি, প্লিজ শান্ত হও, আমি আর কখনো এসব বলবো না। জানি না আমার মন কেন বারবার বলছে তুমি দিব্যি সুস্থ, আমার সাথে নাটক করছো। আবার তোমার এসব দেখলে মনে হয় তুমি সত্যি সত্যিই অস্বাভাবিক। তোমাকে এইভাবে দেখলে যে আমার কষ্ট হয়। কতদিন তোমাকে আমি ভালোভাবে কাছে পাই না, মনের কষ্টগুলো বলতে পারি না। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কারোর সাথেই ভালো করে কথা বলতে পারি না। তোমাকে ছাড়া আমি যে খুব অসহায়। তুমি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো, দেখবে আমি তোমায় অনেক আদর করবো। কথাগুলো বলেই নিবিড়ের চোখ যেন বর্ষাকালের নদীর মতো পানিতে টইটম্বুর হয়ে আছে। লাল টকটকে চোখ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কতদিন মন বড় ঘুমানো হয় না, কারণ প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমালে নিবিড়ের ঘুমই হয় না। নিবিড় আদর কথাটা বলতে প্রিয়তা নিবিড়ের বুক থেকে মাথা উঠিয়ে, আমি আদর খাবো। প্রিয়তার কথা শুনে নিবিড় চমকুটা, আদর? হ্যাঁ আদর, আপনিই তো বললেন। কিন্তু বুড়ি আদর খাওয়ার কথা কখন বললাম?
আদর করব বলছি। না, আমি আদর খাবো। বুড়ি, আদর খাওয়ার জিনিস নয়, না হলে আমি খাবো। নিবিড় বিরক্ত করে গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, আদর করা যায়, এটা কোনো খাবার জিনিস নয়, এটা একজন আরেকজনকে। হ্যাঁ, তাহলে আপনি আমায় আদর করুন। হোয়াট? হ্যাঁ, আপনি আমায় আদর করুন। ও বুড়ি, তুমি এখন অসুস্থ, তুমি যখন সজ্ঞানে থাকবে তখন করব। আমি চাই না অচেতন অবস্থায় আমাদের মাঝে খারাপ কিছু হোক। তুমি সুস্থ হও, তখন তুমি চাইতে হবে না, তখন আমি নিজেই তোমাকে আদর করব। না না, আমি কিছুই শুনতে চাই না, আমি আদর চাই। নিবিড় প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে, হয়েছে? না, হয়নি। তাহলে? এটা আদর নয়, আমি আদর চাই। তুমি এই রাতে কি যে শুরু করলে? আমাকে পাগল বানিয়ে ছাড়বে। প্রিয়তাকে এনে শুইয়ে দিয়ে নিবিড় লাইট বন্ধ করে এসে নিজেই শুয়ে এবার ঘুমাও। কাল সকালে তোমায় অনেক আদর করব। প্রিয়তা ঝাপসা অন্ধকারে মুখে হাসি ফুটিয়ে ফাঁস ফিরে ঘুমাতেই নিবিড় আস্তে করে টেনে নিজের বুকের মাঝে এনে জড়িয়ে ধরে ঘুমালো। কতদিন পর শান্তিতে ঘুমাতে যাচ্ছে নিবিড়। এই বুকে প্রিয়তা না থাকলে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ মনে হচ্ছে নিবিড় পুরোই পরিপূর্ণ। এই নিবিড়ের জীবনে প্রিয়তা ছাড়া যে কোনো অস্তিত্বই নেই। নিবিড়ের এখন তাই মনে হয়। সকাল সকাল নিবিড় চোখ খুলে আড়মোড়া ভাঙতে হাতের দিকে নজর পড়ল। চমকে চোখে মুখে বিস্মিত হয়ে ডান হাতটাকে বাম হাতে হালকা স্পর্শ করে দরজার দিকে তাকালো। দরজাটা তো আটকানোই আছে, তাহলে কে এলো? পাশে ফিরে প্রিয়তার দিকে তাকাতেই দেখে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। হাতের দিকে আবার তাকিয়ে থেতলিয়ে যাওয়া জায়গাটা এইভাবে অনেকটাই শুকিয়ে গেল। মনে হচ্ছে রাতে কেউ মলম লাগিয়ে দিয়েছে, কিন্তু রাতে তো দরজা বন্ধ ছিল। তার মানে আর কেউ নয়, প্রিয়তাই আমার হাতে মলম লাগিয়েছে। কিন্তু যার দুনিয়ার ব্যাপারে কোনো জ্ঞান নেই, সেই কিনা মলম লাগাবে? সত্যি সত্যি কি ওর মেমোরি লস হয়েছে, নাকি অন্য কিছু? নিবিড় উঠে যাওয়ার আগে প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে কপাল আলতো করে চুমু দিতে প্রিয়তা নিবিড়ের ঘাড়ের ওপর হাত দিয়ে জড়িয়ে এনে, আপনি চুরি করে আমায় কিসি দিলেন কেন? নিবিড় লজ্জা পেয়ে, সরি, আসলে প্রিয়তা নিবিড়কে ছেড়ে দিয়ে, আমি জানি এখন মিথ্যা বলবেন। নিবিড় উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বুড়ি তুমি জাতে মাতাল, তাহলে ঠিক, এটা আমি খুব বুঝতে পারছি। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আমিও যাব। কোথায়? আপনি যেখানে যাবেন। এই না, তুমি এইখানে বসো। না, আমি যাব। যাও আগে, তুমি যাও। না, আমি আপনার সাথে যাব। আচ্ছা চলো। নিবিড় দাঁত ব্রাশ করতে দেখে প্রিয়তা নিবিড়ের হাত থেকে ব্রাশ নিয়ে নিজে ব্রাশ করতে শুরু করলো। নিবিড় চোখ মুখ কুঁচকে, তুমি পাগল হয়ে গেলে? আমার ব্রাশ দিয়ে প্রিয়তা নিবিড়কে কিছু না বলে মনের সুখেই দাঁত ব্রাশ করতে থাকলো। নিবিড় নিজের কপালে নিজে হাত চাপড়ে, আল্লাহ তুমি আমায় রক্ষা করো, এই আর কত পাগলামি করবে। রুমে ফোন বেজেই যাচ্ছে দেখে নিবিড় মুখ ওয়াশ করে এসে ফোন রিসিভ করে, জি বলুন। মিস্টার নিবিড়, আপনার ওয়াইফ একদম সুস্থ, ওনার কোনো রিপোর্টে কোনো প্রবলেমই আসেনি। জি আমি জানি, আমার ওয়াইফ একদম সুস্থ। প্লিজ মিসেস শারমিন, এই কথা শুধু আপনার আর আমার ভিতরে থাকবে। আপনি কাল সকালে আমাদের বাড়ি এসে সবার সামনে বলবেন প্রিয়তা সুস্থ হতে সময় লাগবে। কিন্তু মিস্টার নিবিড়, এই ড্রামার মানে কি? আমি ডাক্তার হয়ে মিথ্যে বলবো? প্লিজ মিসেস শারমিন, এইখানে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, এমনকি আমারও না। কিছু কিছু সময় ভালো করতে মিথ্যে বলাটা শ্রেয়। ওকে মিস্টার নিবিড়, তাহলে কাল দেখা হচ্ছে। নিবিড় ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই প্রিয়তা গম্ভীর হয়ে বসে আছে শাওয়ারের নিচে। কান্না যেন গলাটায় আটকে আছে, চোখের পানিগুলো যেন ঝর্ণার ধারায় নেমে যাচ্ছে। নিবিড় কথা শেষ করে পিছনে ফিরে প্রিয়তাকে না দেখে একটু এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়েছে। তুমি কেন এমন করছো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো প্ল্যান করেছো। কিন্তু বুড়ি, আমাকে তুমি একটাবার সব বলতে পারতে, আমার তো খুব কষ্ট হচ্ছে। নিবিড় ওয়াশরুমে ঢুকে, বুড়ি তোমার ঠান্ডা লাগবে তো, উঠো তাড়াতাড়ি। প্রিয়তার হাত ধরে টেনে উঠিয়ে, এই সকাল সকাল কেন ঠান্ডা পানিতে নিজেকে ভিজিয়েছ? দেখি চলো চেঞ্জ করবে। প্রিয়তা নিবিড়কে জড়িয়ে ধরে কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। নিবিড় প্রিয়তাকে কুলে তুলে নিয়ে রুমে এনে জামা কাপড় চেঞ্জ করে চুলগুলো ভালো করে মুছে দিয়ে, কেন যে ভিজতে গেলে?
এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি অফিসে গেলে মা যা বলবে প্লিজ শুনে চলিও। খুব ভালো মেয়ে হয়ে থাকবে, কারো পিছনে লাগার কোনো দরকার নেই। আপনিই তো এখন আমার পিছনে লেগে আছেন। ছাড়েন আমাকে, আমি নিচে যাব, জুহির সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে, করো। আমি রেডি হয়ে নিই, তারপর নিচে যাব। নিবিড় অফিসে চলে গেল, কিন্তু প্রিয়তা রিশাদের হাত টেনে ধরে রেখেছে, কিছুতেই অফিসে যেতে দিচ্ছে না। নাদিয়া সকালের নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। সালমা বেগম একটা প্লেটে প্রিয়তার নাস্তা নিয়ে এসেছে, জাউবাত আর মুরগি। প্রিয়তার কাছে এসে এদিকে আয় মা, সকাল থেকে কিছু খাসনি, আমি তোর জন্য জাউবাত আর মুরগি বোনা করেছে, আয় আমি খাইয়ে দিচ্ছি। না, আমি এগুলো খাবো না। সকালবেলা এগুলো কেউ খায়? খায় না ঠিক, কিন্তু তুই তো অসুস্থ, তোকে তো এগুলো খেতেই হবে। আমি এগুলো খাবো না। জুহি কলেজের অ্যাডমিশনের ব্যাপারে রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে দেখে মা প্রিয়তাকে নিয়ে জোরাজুরি করছে খাওয়ার জন্য। রিশাদ চিন্তিত হয়ে বসে আছেন গালে হাত দিয়ে। মা, তুমি জোর করছো কেন বলো তো? ভাবি যেটা খেতে চাইছে না সেটা নিয়ে জোর করছো কেন? কি করব বল, ও সকাল থেকে না খেয়েই আছে। ভাবি কি খাবে সেটা জিজ্ঞেস করো। রিয়া তোর সাথে পরে কথা বলছি। জুহি এসে, ভাবি তুমি আমায় বলো কি খাবে? প্রিয়তা হাসি মুখে বলল, আমি পরোটা দিয়ে সবজি আর চা খাবো। ওকে শেফালি আপা, ভাবির জন্য পরোটা বানাও। প্রিয়তা উঠে দাঁড়িয়ে, না না, শেফালি বানালে আমি খাবো না, আমি ওর হাতের বানানো পরোটা খাবো। কথাটা শুনি রিশাদ নিজের দিকে তাক করা প্রিয়তার আঙ্গুল দেখে অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি, কিন্তু আমি তো পরোটা বানাতে পারি না। না না, আমি মানবো না। এই বাড়িতে তোমার মতো কেউ আমায় ভালোবাসে না, তুমিই আমায় পরোটা বানিয়ে দিবে। রিশাদ অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে। রিশাদ আস্তে আস্তে বিরক্ত করে মুখ নিয়ে রান্নাঘরে গেল। শেফালি রিশাদকে দেখে, এই যে আটা, লবণ, পানি, তেল সব কিছু সামনে দিয়ে আপনি ঝটপট বানিয়ে ফেলুন। রিশাদ রাগে গজগজ করছে, কিভাবে পরোটা বানাবে সেটাই বুঝতে পারছে না। শেফালি, তুমি কোথায় যাচ্ছ? স্যার, নিবিড় ভাইজান বইলা গেছে আজ খাবার বাহিরে থেকে পাঠাইব, আমাকে বাহিরে কাজ করতে বলছি। প্লিজ শেফালি, আমাকে একটু হেল্প করে যাও তো। স্যার, আপনিই তো কইলেন আমি আপনার পাশ দিয়ে যেন না হাঁটে। আমাকে মতো গরিব আপনি পছন্দ করেন না। কথাটা বলে শেফালি জুহির রুমে চলে গেল পরিষ্কার করার জন্য। রিশাদ বিরক্তকর দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে নিয়ে ইউটিউব দেখে রেখে পরোটা বানিয়ে নিল। চা বানালো, ডিম অমলেট করে প্রিয়তার সামনে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এই নাও। রিশাদ আসতে জুহি হা হা করে হাসতে রিশাদের মেজাজ গরম হয়ে গেল। সালমা বেগমও মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছেন। জুহি, তুমি হাসছো কেন? আমার অবস্থা দেখে তোমার হাসি আসছে? না ভাইয়া, তা না, আপনার মুখে শার্টে আটা লেগে আছে। সমস্যা নেই প্রিয়তা, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। প্রিয়তা মুখে হাসি ফুটে, অনেক সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। জুহি রিশাদের হাত থেকে ট্রে নিয়ে প্রিয়তার সামনে দিল। প্রিয়তা ডিম দেখে মুখটা গম্ভীর করে, আমি তো ডিম খাবো না। সিসি উঠে রিশাদের দিকে ডিম ছুঁড়ে মেরে, তুমি ডিম নিয়ে এলে কেন? আমি ডিম খাই? নাদিয়া সদর দরজা দিয়ে ঢুকে প্রিয়তার চেঁচামেচি শুনে ধরে এসে, রিশাদ, তুমি এখনো অফিসে যাওনি? রিশাদ করুণ গলায় বলল, কি করে যাব? ও তো আমাকে যেতেই দিচ্ছে না, সকাল থেকে নানা রকম বায়না করে আমি আটকিয়ে রেখেছে। নাদিয়া দীর্ঘশ্বাস পেলে, প্রিয়তা, তুমি এসব কেন করছো? তুমি কি বাচ্চা হয়ে গেলে? তুমি এত বুঝের একটা মেয়ে, তুমিই যদি অবুঝের মতো বিহেভ করো তাহলে কেমন দেখায় বলো? এই ডাইনি, আমি তোমাকে বলেছি? তুমি চুপ করে থাকো। ও কাল আমায় বলেছ আমায় ভালোবাসে, তাহলে আমার জন্য রান্না করছে, তোমার লাগছে কেন? কথাটা বলতে নাদিয়া রিশাদের দিকে তাকিয়ে, রিশাদ, প্রিয়তা এসব কি বলছে? নাদু, তুমি ওর কথা বিশ্বাস করছো? যার দুনিয়ার কোনো জ্ঞান নেই। রিশাদ, ওর জ্ঞান নেই দেখেই তো বিশ্বাস করতে বাধ্য হলাম। আগে ওর জ্ঞান ছিল বলেই ওকে আমি ভুল বুঝেছি। এখন তুমিই বলো, এই বাড়িতে ও নিবিড়কেও আপন ভাবে না যতটা তোমায় ভাবে। রিশাদ ধমকি, নাদু প্লিজ, তুমি আমি সন্দেহ করো? ওকে ঠিক আছে, আমি আজ থেকে ওর সাথে আর কথাই বলবো না। এবার শান্তি?
নাদিয়া কিছু না বলে নিজের রুমে চলে গেল। পিছন পিছন রিশাদও। নাদু প্লিজ আমার কথা শোনো। নাদু নাদু রুমে যেতেই নাদিয়ার পিছন থেকে জড়িয়ে, নাদু আমি তো আমার বউটাকেই ভালোবাসি, তাই না? আমার প্রতি তোমার এত অবিশ্বাস জন্মানোর কারণ কি একটু বলো তো? নাদু কাঁদো খাদা গলায় বলল। রিশাদ আমার মনে হয় আমাদের সম্পর্কটা আগের মতো নেই, কোথাও যেন খাদ রুয়েই গেছে, আমাদের মাঝে কোনো পরিপূর্ণতা নেই। এই বাড়িতে আসার পর থেকে তুমিও কেমন যেন দূরে সরে থাকো, কিন্তু তুমি তো এমন মোটেও ছিলে না। বুঝেছি তোমার অনেক রাগ জমে গেছে, তাই তো? ঠিক আছে, কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাব। লাগবে না, আমি এমনিই ভালো আছি। কথাটা বলে নাদু মুচকি আসে। তখনকার জন্য সরি, আসলে আমার কি যে হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি। নিচে যাও, প্রিয়তা তোমায় না দেখলে অভিমান করবে। আমি ফ্রেশ হয়ে আসছি। দুপুরে খাওয়ার আগে নিবিড় ভারী এসে শেফালিকে ডেকে বলল সবার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভার নিয়ে আসবে। কথাটা শেষ করে উপরে নিজের রুমে এসে দেখে প্রিয়তা তার একটা ছবি নিয়ে বসে কাঁদছে আর বলছে, আমি জানি আপনি অনেক কষ্ট পাচ্ছেন আমার জন্য, কিন্তু কি করব বলুন? সেদিন আমি আপনার আর ডাক্তার শারমিনের সব কথাই শুনেছি আমার বেবিটা নাকি মিসক্যারেজ হয়ে গেছে। হবে নাই বা কেন? সেদিন রিশাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি আপনার বেবিটাকেই বাঁচাতে পারলাম না। জানি না আপনি আমায় ক্ষমা করবেন কি না, কিন্তু আমি কখনোই রিশাদকে ক্ষমা করতে পারবো না। আপনি হয়তো আপনার বোনের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি পারবো না। বাবা আমায় শিখিয়েছে যে অন্যায় করে এবং যে সয়ে দুজনেই সমান অপরাধী। জীবনে অন্যায় সয়ে অনেক অপরাধ খাতায় জমা পড়ে গেছে। এখন আমি মা, আর মা হয়ে সন্তানের উপর অত্যাচার কিভাবে সহ্য করব? এর জন্য যদি আপনার জীবন থেকে আমি চলে যেতে হয় আমি যাব। কথাগুলো বলে প্রিয়তা চোখের পানি মুছে আবার বলতে লাগলো, প্রতিনিয়ত আমি আমার বাচ্চাটাকে মিস করি মাতৃত্বের স্বাদ, আপনার ভালোবাসাটা আমি মিস করি। জানি না রিশাদকে শাস্তি দিতে গিয়ে আমার আর আপনার একসাথে থাকা হবে কিনা, তবে বিশ্বাস করুন আমি শুধু আপনার হয়েই থাকতে চাই, আপনার বুড়ি হয়ে সারা জীবন কাটাতে চাই আপনার বুকে মাথা রেখে। কাল রাতে আপনার সাথে পাগলামো করেছিলাম আদর খাবো বলে, সত্যি আমার খুব খুব ইচ্ছে করছিল আপনার আদর অনুভব করতে, আপনার মাঝে হারাতে। হয়তো এই পাগলামোগুলোতে আপনার অনেক কষ্ট হয়, কিন্তু মিস্টার নিবিড় আমার কিচ্ছু করার নেই। ছোটবেলা থেকে অনেক হারিয়েছি, কি পেয়েছি কি হারিয়েছি হিসাবের খাতাটা কখনো খুলে দেখিনি, তবে রিশাদের জন্য যা হারিয়েছি তা হয়তো কখনো আমি ফেরত পাবো না, তবে তাকে ক্ষমাও করব না। এতে যদি আপনার ফ্যামিলি আমাকে ছাড়তে হয় আমি ছাড়ব। কথাটা শেষ করতে নিবিড় দরজায় দাঁড়িয়ে জোরে জোরে 4-5 বার হাতে তালি বাজিয়ে পকেটে হাত গুজে রাগান্বিত চোখে তাকিয়েছে প্রিয়তার তালির শব্দ পেয়েই চমকে পিছনে ফিরে নিবিড়কে দেখে ঢোক গেলে ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বাকরুদ্ধ হয়েই তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নিবিড়ের দিকে চোখ রাখতে লজ্জা পাচ্ছে প্রিয়তা, তবুও তাকিয়ে বোঝার চেষ্টা করছে তাকে। নিবিড় কাছে এসে, তুমি এমন একটা মেয়ে যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি ভাবি পৃথিবীতে যত মেয়ে আছে তুমি সবার থেকে আলাদা। সেটা শুধু আমার চোখে, কিন্তু তুমি কি করলে এটা? আমার বিশ্বাস নিয়ে খেলা করছো। আমার বোনকে নিয়ে তোমার মনে এত হিংসা? হ্যাঁ, হয়তো রিশাদ একটা ভুল করেইছে তাই বলে তুমি আমার বোনের জীবন নিয়ে খেলা করবে? তোমরা মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না, তাই না? আমার বোনের জন্য একটা বার তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপরে তুমি আবার আমার বোনকে নিচ্ছি। আমার ভাবতেও অবাক লাগছে তোমার মতো একটা নিজ মনের মানুষের সাথে আমি এতদিন সংসার করে আসছি। তোমার একটা বাচ্চাই তো নষ্ট হয়েছে, তাই না? দরকার হলে তুমি আবার বাচ্চা নিবে, সমস্যা মিটে গেছে, তাই না? তাই বলে তুমি আমার বোনের সাথে তো অন্যায় করতে পারো না। আমার বাড়িতে থেকে এসব পাগলের ড্রামা করে আমার বোনের পিছনেই লাগবে, এইটা তো আমি হতেই দিব না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার এইসব ড্রামা তোমার মা আর বোনদের গিয়ে দেখাও, আমার আর আমার ফ্যামিলির সাথে নয়। কথাগুলো শেষ করে নিবিড় প্রিয়তার দিকে রাগান্বিত টকটকে চোখে তাকিয়েছে। প্রিয়তার চোখ বন্ধ করে ফেলল। নিবিড়কে তার মনে যেই জায়গায় রেখেছে বিয়ের পর থেকে আজকে সেই জায়গাটা পাল্টাতে যাচ্ছে। নিবিড় তো অন্যায় সহ্য করে না, অবশ্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ সবই পারে।
সে তো আর ফেরেশতা নয়, কোনো পাপ থাকবে না। ঠিক আছে, ওকে আমিও বলে দিচ্ছি আমি চলে যাব এর জীবন থেকে। প্রিয়তা চোখ খোলার আগেই নিজের গালে কারো হাতের স্পর্শ পেয়ে অবাক হয়ে চোখ খুলে। আপনি? নিবিড় নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে প্রিয়তা চোখের পানি মুছে দিয়ে। কি ভেবেছিলে আমি তোমায় একটু আগে বলা কথাগুলো বলবো? কখনোই না। পানি ছাড়া যেমন কাদামাটি অসম্ভব, ফুল ছাড়া যেমন ফুলের ঘ্রাণ নেওয়া অসম্ভব, মানুষ ছাড়া যেমন ভালোবাসা অসম্ভব, এক আকাশ ছাড়া তারা যেমন অসম্ভব, তেমনি প্রিয়তা ছাড়াও এই নিবিড় সম্পূর্ণ অসম্পূর্ণ। প্রিয়তা কিছু বলতে পারছে না, কান্নায় যেন গলার ভিতরটা আটকে পড়েছে। জাপটি নিবিড়ের বুকে মাথা রেখে নিবিড়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্নায় যেন গতি বাড়িয়ে চলছে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। নিবিড় অন্যায় কখনো সহ্য করিনি, আর কখনো করবেও না। সারা জীবন নিবিড় তোমার হয়েই থাকবে। প্রিয়তা পেশে গলায় বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করবো বলুন? আমার বাচ্চার কথা খুব মনে পড়ে। যখনই মনে করে নিজেকে আর সামলাতে পারি না। আমি জানি বুড়ি, চিন্তা করো না, তুমি সুস্থ হও। আল্লাহ চাইলে আমাদের ভেবে আবার আসবে। প্রিয়তা কিছু না বলে কান্না করছে। নিবিড় হঠাৎ করে প্রিয়তার মাথা নিজের বুকে থেকে উঠে, বুড়ি একটা কথা না বললেই নয়। তুমি যে অভিনয় দেখালে, সিনেমাতেও মানুষ এত সুন্দর অভিনয় দেখায় না। তবে এই নিবিড় ইসলামের কাছে তোমার অভিনয় দোফে টেকেনি। প্রিয়তা বেঞ্চে গেল। ও তাই? তাহলে এত যত্ন, খাইয়ে দেওয়া, ঘুম পড়ানো, গোসল করিয়ে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, চুলের পানি অনেক যত্নে মুছে দেয়, এগুলো তো আমি সুস্থ থাকলে করেন না। তাহলে এতদিন কেন করলেন? আসলে কি করব বলো? কোনো পাগলি যে রাতে উঠে থেতলিয়ে যাওয়া কত জায়গায় মলম লাগাতে পারে আমারও জানা নেই। কথাটা বলেই নিবিড় মুচকে এসে, আসলে সত্যি বলতে আমি এতদিন দ্বিধায় ছিলাম, কিন্তু কাল রাতে পুরোপুরি শিওর হলাম তুমি নাটক করছো। এখন শোনো, কেউ আসার আগেই বলে রাখা ভালো, আমি চাই যে নাটক এতদিন চালিয়ে গেছো সেটা আরও কয়েকদিন করে। এর ফাঁকে আমি ওর ফ্ল্যাটের কাগজপত্রগুলো বের করে নিয়ে আসি। ও কি করছে জানো? কি? ফ্ল্যাট ওর নিজের নামে নেয়নি, নিয়েছে তোমার নামে। মানে? আসলে মানুষের পাপের ঘোড়া পূর্ণ হয়ে আসলে যা হয়, তুমি রিশাদকে এটা এখন বুঝাবে যে তুমি ওকে মন থেকে চাও। এখান থেকে তুমি ওকে নিয়ে চলে যেতে চাও, আর তখনই ওর জীবনের সবচেয়ে বড় ভুল করবে। এটা আমি শিওর। আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন? নিবিড় এমনি কথা বলে না, এটা তুমি ভালো করেই জানো। নিবিড় কাগজপত্র দিয়েই কথা বলে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রিশাদকে এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নিয়ে আসাটা বোনের জন্য করেছিলাম, কিন্তু তা আমার জন্য এতটা কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। কথাটা বলে নিবিড় গলাটা জড়ায়। আমি কি করে জানবো ওইটা যে আপনার বিয়ের আগের আশেক? সত্যি করে বলো তো, কি এমন দেখিয়েছো বা বুঝিয়েছো যার জন্য ও তোমার এতটাই পাগল? প্রিয়তা নাকি আমি করে, ভালো হবে না বলে দিচ্ছে, আমি ওকে কখনোই ভালোবাসি না। সেই জন্যই তো আপনার পিছু ছাড়ছে না। এখন এসব বাদ দিন বুড়ি, অনেক ক্ষুদে লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খেতে যাব। আমাকে কিন্তু আগের মতো খাইয়ে দিতে হবে। বলতে হবে না, তোমার মতো আমি মাথা মোটা নই। প্রিয়তা কিছু বলার আগেই নিবিড় ধরে ওয়াশরুমে ঢুকলো, আর প্রিয়তা সেই দৃশ্য দেখে নিজের অজান্তেই হেসে ফেলল। মোশাররফ হোসেন নিজের রুম থেকে এসে খেতে বসলো। আগের থেকে শরীরটা আরও সুস্থ হয়ে পড়েছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। ডাক্তারকে ফোন দিয়ে আসার জন্য বলছে, কিন্তু ডাক্তার উল্টো মোশাররফ হোসেনকে যেতে বললেন। ডাক্তারকে সন্ধ্যার পরে যাবে বলে আশ্বস্ত করলেন। নিবিড় বাবার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নাদিয়ার দিকে তাকিয়ে, আপু রিশাদ এখন এলো না? না রে, তুই নাকি কোনো একটা কাজে পাঠিয়েছিস? এখন তো চলে আসার কথা। আপু তুই ফোন দিয়ে দেখ। চিন্তা করিস না, ও আমাকে বলে গেছে ওর একটু লেট হবে। কোথায় গেছে বলে যায়নি? না। তুই জিজ্ঞেস করিসনি? ভাই আমি ওকে বিশ্বাস করি, এর চেয়ে বড় কিছু হতে পারে না। নিবিড় কিছু বলল না। খাওয়া শেষ করে, বাবা আপনার কি শরীর খারাপ? নিবিড়ের কথায় মোশাররফ হোসেন চমকে ওঠে। আপনি কেউ কোনো কিছু নিয়ে চিন্তিত? কই না তো, শরীর খারাপ তা একটু, তবে তুই চিন্তা করিস না, আমি আজ ডাক্তার দেখিয়ে নেব, তাহলে সাথে আপুকেও নিয়ে যাবেন। মোশাররফ হোসেন নিবিড়ের কথা উত্তর না দিয়ে উঠে নিজের রুমে গেলেন। জুহির দিকে তাকালেই মন খারাপ হয়ে যায়। মেয়েটাকে বিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো। আজ বিকেলে জুহিকে দেখতে আসার কথা। ছেলের বাবা সকালে সরাসরি ফোন দিয়ে কথা বলেছে, কিন্তু নিবিড় তো
এ ব্যাপারে কিছু বলা হয়নি। নিবিড়কেও বা কি বলবো, প্রিয়তাকে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেটার উপর দিয়ে, তারপর কোন মুখে বলবো, কিন্তু আলাপ তো করা প্রয়োজন। আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। নাদিয়া জুহিকে সাজিয়ে দিচ্ছে। নিবিড় রাগ করেই রুমে বসে আছে। বাবা তাকে না জানিয়ে এমন একটা কাজ করলো কিভাবে? প্রিয়তা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিবিড়ের এক কথা, বাবা কেন তাকে একটাবার জিজ্ঞেস করতে পারলো না? প্রিয়তা, তুমি বলো, আমি কি বোনদের খারাপ চাই, যার কারণে বাবা আমাকে একটাবার জিজ্ঞেস করেনি? বাবা হয়তো বুঝতে পারেনি, কিংবা মনে ছিল না। বাবার এখন শরীর কিন্তু মোটেও ভালো নয়, আর আপনি তো ওনারই ছেলে। বাবা একটা কাজ করতেই পারে আপনাকে না জিজ্ঞেস করে। তাই বলে আপনি রুমে বসে থাকবেন? ছেলেপক্ষের লোক কিন্তু নিচে এসে বসে আছে, প্লিজ আপনি যান। কিন্তু প্রিয়তা, আমার কেন জানি ভালোই লাগছে না। আর এই কেমন মেয়ে দেখা? ছেলে আর ছেলের বাবা, তাদের ফ্যামিলিতে কি আর কোনো লোক নেই? একটা কথা বলবো? বলো। মাহিদ ভাইও কিন্তু জুহির জন্য খারাপ না। কথাটা শুনে নিবিড় পাশ ফিরে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, যত সব ফাউল চিন্তাধারা। নিবিড় নিচে নেমে গেল, আর প্রিয়তা গম্ভীর হয়েই বসে রইল। জুহিকে এনে ছেলের সামনে সোফায় বসিয়ে দিল নাদিয়া। নিবিড় এসে ছেলেপক্ষের সাথে হ্যান্ডশেক করে বসে পড়ল। মোশাররফ হোসেন নিবিড়ের মন বোঝার চেষ্টা করছেন। নিবিড় সেদিকে মন না দিয়ে নিজের মতো করে ফোন টিপে নিয়ে ব্যস্ত। ছেলের বাবা মুচকি এসে, মা তোমার নাম কি? জুহি বলার আগে নিবিড় ফোন টিপতে বলল, নাম না জেনেই মেয়ে দেখতে আসলেন? ছেলের বাবা নিবিড়ের দিকে ফিরে কিছু না বলে আবার জুহির দিকে তাকিয়ে, কোন ক্লাসে পড়ো? আপনারা এটাও জেনে আসেননি? আজব পাবলিক আপনারা। ছেলের বাবা এবার কিছু না বলে জুহিকে বলল, মা রান্না বান্না পারো? এখন আবার বড় লোকের মেয়েরা এসব পারে না। এই যে মিস্টার, বাসার জন্য কাজের মেয়ে খুঁজছেন নাকি? তাহলে এইভাবে খুঁজে কি লাভ? পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিন, তবে এইভাবে নয়। ছেলের বাবা এইবার নিবিড়ের দিকে ফিরে, আপনি বারবার আমায় অপমান করছেন। নিবিড় দাঁড়িয়ে, সেটা অপমানের এখনো কিছুই দেখেননি। আপনি এখনো মেয়ে দেখতে আসছেন, নাকি অন্য কোনো মতলব? লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে, মানে খুব সোজা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে অনেক আগে। এখন আপনাদের যে লোক এখানে পাঠিয়েছে সে কিন্তু মোটেও ভালো করেনি। তাকে বলে দিবেন আমার বোনদেরকেও ক্ষতি করতে এলে তাদের সামনে বড় একটা দেওয়াল আছে, সেটা টপকাতে তাকে আরও 7 বার জন্ম নিতে হবে। কথাটা শুনে মোশাররফ হোসেন এতক্ষণ কিছু না বলল, এইবার উঠে দাঁড়িয়ে, কি বলছিস তুই এসব? বাবা প্লিজ, ওদেরকে অনেক আগে থেকেই চিনি, আর ওরা কার কথায় এখানে এসেছে সেটাও আমি এখন বুঝতেছি। আপনাদের এখন পুলিশের কাছে দেওয়া উচিত, কিন্তু আমি করব না, কারণ সবচেয়ে নাটের গুরুটাকে আমার চাই। ওকে গিয়ে বলবেন সাহস থাকলে নিবিড়ের সামনে এসে লড়াই করতে, চোরের মতো পালিয়ে পিছনে নয়। নিবিড় উপরে উঠে দেখে প্রিয়তা করিডোরে দাঁড়িয়ে আছে। রুমে যাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি ওদের চিনেন? নিবিড় রুমে এসে খাটে হেলান দিয়ে বসে, এরা রিশাদের লোক। প্রিয়তা অবাক হয়ে, আপনি জানলেন কি করে? প্রিয়তা, রিশাদ ওই অফিসে কী করে না করে আমার সব জানা এবং দেখা। যার উপর আমার একবার সন্দেহ হয় তাকে আমি সাবলীলভাবে ছেড়ে রাখি না। আপনি একটা আজব অদ্ভুত একটা লোক, যার সাথে সারা জীবন থাকলেও জানা শেষ হবে না। নিবিড় মুচকি এসে, কালকের জন্য রেডি থাকো। কেন? রিশাদের জীবনের ঝড় দেখবে না? আপনি দেখাবেন? তুমি দেখাবে? প্রিয়তা অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি। আর আমি যা যা শিখিয়ে দিব শুধু তাই করবে। বেশি করছো তো খবর আছে। প্রিয়তা অবাক হয়ে, শেষে আপনিও? তো প্রিয়তা, গল্পের আর এক পর্বই আছে, আগামীকালকে রাতে দেওয়া হবে। তো গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। সামনের পর্বে অনেক বড় টুইস্ট আছে, গল্পটা কালকে শেষ হয়ে যাবে। গল্পটা ভালো লাগলে গল্পটাকে নিয়ে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।